হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, অল অফ ইউ। মর্নিং তো নেই, নুন হয়ে গেছে। আমরা পদার্থের অবস্থা নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। এটা নিয়ে আমরা বিশদ কথাবার্তা বলবো আজকে। যত রকমের কথা আমরা বলতে পারি, আমাদের যতটা বিদ্ধি বুদ্ধি আছে সেই নিয়ে আমরা এগিয়ে চলবো। পদার্থের তিনটি অবস্থা, একটা হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়। কঠিন অবস্থা 12-এ পড়ব। তরল অবস্থাটা আমাদের সিলেবাসে 1 নম্বর রয়েছে। যাদের এটা ফিজিক্স রয়েছে ওখানের মেইন প্রপার্টিসটা চলে গেছে। পৃষ্ঠটান, সান্দ্রতা, ভিসকোসিটি, সারফেস টেনশন। আমাদের গ্যাসটা পড়ে আছে, 3 মার্কস থাকবে গ্যাসে, 1 নম্বর দেওয়া হবে ওখান থেকে। ওই পৃষ্ঠটান কাকে বলে, এক্সাম্পল দাও, ইউনিট কি, এসব হয়তো একটু আসতে পারে। ওটা ফিজিক্স বাবুরা পড়ে নেবে, যাদের ফিজিক্স নেই তাদের জন্য আমি তো একটা ছোটো ডেফিনেশন বলেই দেব, কোনো চাপ নেই। আমরা গ্যাস কথাটা বলতে গেলে সবার মনে যে নামটা প্রথমেই চলে আসে, চার্লস বয়েলস। দুজন ভদ্রলোক। চার্লস মানে চাপ স্থির, চ মিল আছে, চাপ স্থির। স্থির ভরের কোনো গ্যাসীয় পদার্থের আয়তন উহার পরম উষ্ণতার সমানুপাতিক, যেখানে হচ্ছে চাপ স্থির। আমি এ কথা আগেও বলেছি, একজন স্থির না থাকলে আরেকজন কখনো ভেরিয়েবল থাকতে পারে না। সায়েন্সের এই কথাটা মনের মধ্যে আজ থেকে রুয়ে রাখবি। যেমন রেলগাড়ি গতিশীল, রেল লাইন স্থির। একজন স্থির থাকলে আরেকজন ভেরিয়েবল হয়। ক্রিকেট খেলতে গেলে যদি একজন মেরে খেলে আরেকজনের ধরে খেলতে হয়। দিস ইজ পার্ট। সব জায়গায় সেই নিয়মটা বলবৎ থাকে। এভাবে সায়েন্স চলছে, পৃথিবীর সব জিনিস সেভাবে চলছে। তাই আমাদের মনের কথা আমরা পারি না যেটা বলতে, বুঝি সবাই, গুছিয়ে বলতে পারি না। ভাষার দখল আগে দরকার। আচ্ছা, এবার বয়েলস ল। চার্লস গেল, এবার বয়েলস। উনি বলেছিলেন ভি প্রপোর্শনাল টু 1/p। তাহলে বয়েলস মানে উষ্ণতা, হিট, তাই টি স্থির হয়ে গেল। এবার আমরা দুটোকে একসঙ্গে কম্বাইন করব, ভি প্রপোর্শনাল টু T/P হয়ে গেল। একটু আড়াআড়ি গুণ করে ধ্রুবক নিয়ে আসি, পিভি ইকুয়াল টু কেটি। এটা একটা অণুর ক্ষেত্রে, হ্যাঁ ভালো করে দেখিস অভিষেক। আচ্ছা, তাহলে কে কি? কে হচ্ছে ধ্রুবক। এই জায়গায় একটা ধ্রুবকের নাম আছে, কে হলো বোলজম্যান ধ্রুবক। বোলজম্যান ধ্রুবক যখনই একটা অণুর ক্ষেত্রে, তাহলে 1 মোলের ক্ষেত্রে কি হবে? 1 মোল, তার মানে n সংখ্যক অণু। 1 মোলের মধ্যে n সংখ্যক অণু থাকে, n মানে অ্যাভোগাড্রো নাম্বার। পিভি ইকুয়াল টু RT। এটা হচ্ছে 1 মোলের ক্ষেত্রে। আর সর্বজনীন গ্যাস ধ্রুবক যদি n মোলের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? পিভি ইকুয়াল টু nRT। n মোলের ক্ষেত্রে, এটা n মোলের ক্ষেত্রে, এটা 1 মোলের ক্ষেত্রে। আর পিভি ইকুয়াল টু কেটি ছিল, এটা হচ্ছে একটা অণুর ক্ষেত্রে। যারা এই সমীকরণগুলো মেনে চলে তারা আদর্শ গ্যাস। যারা পিভি ইকুয়াল টু আরটি বা পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়। বাস্তবে যদিও এই গ্যাস পাওয়া যায় না, কিন্তু যদি মেনে চলে, যদি ইফ, তাহলে তাদেরকে আদর্শ গ্যাস বলা হয়। আমরা এই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে দুটো দিকে যাব। একটা আর নিয়ে আমরা ডিসকাস করব, আরটা আমাদের খুব ফাইন্ডিং ম্যাটার। আরটা হচ্ছে এই গ্রাফগুলোকে আমরা প্লটে সাজাবো। ভাষার অনেক রূপ আছে, কেউ হরপে লেখে, কেউ আঁকিবুকি করে লেখে। এই আঁকিবুকি করে লেখার নাম হলো গ্রাফ। সেভাবে বোঝানো যায় একজনকে। আচ্ছা চলো আগে আমরা আর নিয়ে একটু ডিসকাস করে আসি। পিভি ইকুয়াল টু এনআরটি, তাই হোক। পিভি ইকুয়াল টু এনআরটি এটা, বা আর ইকুয়াল টু পিভি বাই এনটি, এটা হয়ে গেল। পি ইকুয়াল টু চাপ, একে বলা হয়
এইচ রো জি, ছোটবেলায় ক্লাস 7-এ পড়েছো। 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটারের পারস্তম্ভের যে চাপ, সেটা হচ্ছে গ্যাসের চাপ, সেটা হচ্ছে এইচ রো জি। আর তারপরে হলো ভি, এখানে এনটি লিখে দিলাম। তাহলে আর এর মান এটা পেয়ে গেলাম, এবার এর মানগুলো বসাবো। দেয়ারফর তাহলে আর ইকুয়াল টু কত হবে? 76 সেন্টিমিটার উচ্চতা লাগবে, পারদস্তম্ভের উচ্চতায়, যেখানে রো মানে ঘনত্ব 13.59 একুরেট, আমরা 6 ধরে নিলাম। জি অভিকর্ষজ ত্বরণ 980। আর আমরা যদি এখানে 1 মোলের ক্ষেত্রে বিচার করি, তাহলে 1 মোলের আয়তন কত? সিজিএস পদ্ধতিতে 22,400 সিসি। আর 1 মোলের ক্ষেত্রে টেম্পারেচার 273 কেলভিন। ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 8.31 ইন্টু 10⁻7। এবার ইউনিট ক্যালকুলেশন আজকে আমি দেখে নেব কে ভালো ফিজিক্স শিখেছো। ধরা আছে একটু ছোট্ট, যদিও আমাদের মুখে ফিজিক্স মানাবে না, কিন্তু তবু সুযোগ যখন পেয়েছি অচেনা জায়গায় একটু বলে যাব তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করে, যে এর ইউনিটটা কত হবে। ইউনিটটা ফট করে আমরা এভাবে লিখবো না, একে ডিসকাস করব এসে। দেখো কিভাবে লিখব। এইচ হচ্ছে এবার ইউনিট মানে একক, বাংলায় বলে। এইচ হচ্ছে সেন্টিমিটার, লিখে দিলাম। রো হচ্ছে ঘনত্ব, ঘনত্বের একক কি? গ্রাম পার সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব। অভিকর্ষ ত্বরণের কি একক? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আর ভি হচ্ছে আয়তন, সিসিতে ধরেছি আমরা, ওই যে সিসির মান বসিয়েছি 22,400। এর 1 মোলের ক্ষেত্রে, তার মানে মোল, টি হচ্ছে কেলভিন, সিসি চালা গায়া। এটা আবার কি হলো স্যার ফিজিক্সের? দাঁড়া বলছি। তাহলে সেন্টিমিটার থাকছে, এখানে থাকছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাদের মধ্যে কেউ আছো বলতে পারবে এটা এটা কার ইউনিট? বলের একক, ফোর্সের। 1 গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয়, তার নামই হচ্ছে আর্গ। এটা আর্গের একক আছে। তাহলে সেন্টিমিটার ইন্টু আর্গ, আর্গ তো না, সরি ডাইন, হ্যাঁ সিজিএস এ ডাইন। এবার আর্গ আসবে, আগেই চলে এসেছিল। এইবার আর কাজের একক বল ইন্টু সরণ। কাজ হলো প্রযুক্ত বল আর বলের অভিমুখে বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বের গুণফল। তাহলে এটা হলো কাজের একক, মানে আর্গ আসবে, আর্গ। আর এটাকে আমরা কি লিখতে পারি? মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটা হচ্ছে আর এর মান। অতএব আর ইকুয়াল টু 8.31 10⁻7 আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। সিজিএস পদ্ধতিতে আর এর ইউনিট বেরিয়ে গেল। বাকিগুলো বার করতে এতটা কষ্ট নয়, কারণ এখান থেকে আমরা বেরিয়ে যেতে পারি 10⁻7 আর্গ মানে 1 জুল। (10⁻7 আর্গ এটা মানে হচ্ছে 1 জুল, JOULE 1 জুল। তাহলে এখানে আমরা 1 জুল কথাটা লিখবো। দেয়ারফর এসআই পদ্ধতিতে কি হবে এককটা? আর সমান সমান 8.31 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। দুটো পদ্ধতিতে একক হয়ে গেল, মান হয়ে গেল। আগেটা ছিল সিজিএস, পরেরটা এসআই। এবার আমরা ক্যালোরিতে আর এর মান বার করব। মানুষের ইচ্ছের শেষ নেই, একটা হলেই সঙ্গে সঙ্গে আরেকটার কথা মনে পড়ে, কি অবস্থা। চলো ক্যালোরিতে আর এর মান, ক্যালোরিতে এর জন্য বার করতে হবে যান্ত্রিক তুল্যাঙ্ক। ক্লাস 9 মনে পড়ে কিনা দেখো, যান্ত্রিক তুল্যাঙ্ক বলে একটা শব্দ সেই সময় ছিল তাপ চ্যাপ্টারে। যে দ্বারা প্রকাশ করা হয়, যার মান ছিল 4.2 জুল পার ক্যালোরি। কথাটার মানে কি? এত জুল কার্য করলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। তুমি যদি ঘষাঘষি করে এতটা জুল কার্য করতে পারো, তাহলে সেখানে
হিট প্রডিউস হবে 1 ক্যালোরি। এই কথাটা আমরা লিখব ঐকিক নিয়মের মতো করে। (4.2 জুল কার্য 1 ক্যালোরি তাপ উৎপন্ন করে। অতএব আমাদের আছে কতটা? 8 বাবু কত? 8.31 জুল। কার্য করলে 1 ডিভাইডেড বাই 4.2 ইন্টু 8.31 এতটা উৎপন্ন হয়। একে এবার ভাগ করব আমরা। ক্যালকুলেটর বা মোবাইল তোমাদের কাছে সবার আছে। ভাগ করলে বেরোবে 1.97 এত। একে নিয়ারলি 2 ধরা হয়, তাহলে মানটা কত হলো? অতএব আর ইকুয়াল টু 2 জুলের জায়গায় লিখতে হলো ক্যালোরি, আর মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এটা আনবিটেন, সবার ক্ষেত্রে থেকে যাবে। 3টে পদ্ধতিতে হয়ে গেল। এবার আমাদের বার করতে হবে আরেকটা পদ্ধতি বাকি আছে, লিটার এটিএম এ আর এর মান এবং একক নির্ণয়। লিটার, হেডিংটা মারি আগে, কিসে বার করছি? লিটার এটিএম এ। এবার প্রথম থেকে আবার লিখতে হবে, এখান থেকে আমরা বেরিয়ে গেছি, প্রথম থেকে আবার লিখতে হবে এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, বা কি বার করবো আমরা এখান থেকে? আর ইকুয়াল টু পিভি বাই এনটি। এইবার পি হচ্ছে 1 এটিএম চাপ, আর লিটারে যখন হবে 1 মোলের আয়তন 22.4 লিটার, 1 মোলের আয়তন 273। ক্যালকুলেশন করো, 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। লিটারটা কোত্থেকে পেলাম? এই 22.4 লিটার, 1 হচ্ছে এটিএম, এটা হচ্ছে মোল, নিচে আছে বলে ইনভার্স হলো, 73টা কেলভিন বলে নিচে আছে বলে ইনভার্স লিখতে হলো। এই মানটা জেনারেলি আমরা অঙ্ক করার সময় সবচাইতে বেশি ইউজ করি। আর এর মান লিটার এটিএম এ 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। আমাদের ইউনিট হয়ে গেছে। আদর্শ গ্যাস কাকে বলে, আদর্শ গ্যাস এস্টাবলিশ করো, সেটা হয়ে গেছে। এবার আমরা সাংকেতিক চিহ্নের সাহায্যে আঁকিবুকি করব, যাকে তোমরা বলো গ্রাফ অথবা লেখচিত্র। চলো দেখে আসি লেখচিত্রটা কি জিনিস। লেখচিত্র এরকম আসবে, হয়তো ভি ভার্সেস, এইভাবে টান দেয় ভার্সেসে, ভি ভার্সেস পি কেমন হবে গ্রাফটা, আবার ভি ভার্সেস 1/p ডায়াগ্রামটা কেমন হবে, ভি ভার্সেস টি কেমন হবে, এরকমটা হতে পারে। অথবা দেখা গেল পি স্কোয়ার ভি ভার্সেস পি ডায়াগ্রামটা কেমন হবে, আবার লগ পি ভার্সেস লগ টি ডায়াগ্রামটা কেমন হবে। পির সাথে টি হয় না, ভি রিলেশন থাকতে হবে। এবার পি আর ভির মধ্যে আমরা কার সম্পর্ক জানি? টি যখন কনস্ট্যান্ট থাকে, টি কনস্ট্যান্ট মানে বয়েল কনস্ট্যান্ট, মানে এটা বয়েলের সূত্র আছে, তাহলে সেখানে কি বলছিল বয়েল? ভি প্রপোর্শনাল টু 1/p। একে দুইভাবে পড়া যায়, যদি তুমি দেখে পড়ো। কি পড়বে? বাংলায় পড়বে, মানে ভাষায়, যে আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক, একভাবে পড়লাম। আরেকভাবে বাংলায় পড়ছি, আরেকভাবে কিভাবে পড়তে পারি? আয়তন 1/, চাপের সাথে সমানুপাতিক। দুটো গ্রাফ দুই রকম হবে। ব্যস্তানুপাত হলে এক ধরনের গ্রাফ হবে, সমানুপাত হলে অন্য ধরনের গ্রাফ হবে। গ্রাফ আঁকার সময় সর্বদা একটু এখানে বার করে দিবি, এটা 0, আর সব জায়গায় অ্যারো সাইন মাস্ট, নাহলে ভুল হবে। তাহলে উপর দিক গেলে আমরা ভি ধরছি, নিচে ধরলাম পি। ব্যস্তানুপাত গ্রাফগুলো সবসময় এইভাবে সমপরাবৃত্তাকার বলে এগুলোকে। রেখাটা এর সঙ্গে মিশবে না, ধীরে ধীরে কমতে থাকবে, কিন্তু কমে 0 হবে না কখনো। আচ্ছা, আর এটা হচ্ছে সমানুপাত গ্রাফ, মূল বিন্দু দিয়ে যাবে একদম। এটা আমরা ভি ধরছি, এটা 1/p ধরছি। তাহলে পার্থক্য হচ্ছে এই জায়গায়, এই জায়গায় পার্থক্য হওয়ার জন্য গ্রাফ চেঞ্জ হয়ে গেছে। একটা হয়ে গেছে
ব্যস্তানুপাত গ্রাফ, এই গ্রাফটা হচ্ছে ব্যস্তানুপাত গ্রাফ, আর এই গ্রাফটা হচ্ছে সমানুপাত গ্রাফ। তাহলে প্রথমটা আমাদের হয়ে গেছে, প্রথমটা এরকম। এবার দ্বিতীয়তে আসছি। একই ভির সাথে টি কি সম্পর্ক? সমানুপাত, সমানুপাতই হবে। জাস্ট বসে গেল এরকম সমানুপাত গ্রাফ, এদিকে ভি এদিকে টি, এক্স 0 ওয়াই। এবার পরেরটা হচ্ছে পি ভি স্কোয়ার পি। তাহলে আমাদের একটা রিলেশন বার করতে হবে। আমরা জানি পিভি ইকুয়াল টু কে, বোলজম্যান কনস্ট্যান্ট, সবাই জানি আমরা পিভি ইকুয়াল টু কে। তাহলে স্বীকার্য পিভি ইকুয়াল টু কে। যেহেতু পি স্কোয়ার ভি বলেছে, তাহলে আমি উভয় পক্ষে কি দিয়ে গুণ করব? পি দিয়ে গুণ করব। তাহলে কি হবে? পি স্কোয়ার ভি সমান সমান কে পি। তাহলে কে যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে রিলেশনটা কি হলো? পি স্কোয়ার ভির সাথে সমানুপাত হলো না পি? তাহলে সমানুপাত গ্রাফ কেমন হয়? আগেও বলেছি একবার, মূল বিন্দু দিয়ে যাবে, এপাশে পি স্কোয়ার ভি, এপাশে পি। আছে বস্তু লয়ে বিচার, যতগুলো গ্রাফ ওখানে আছে প্রত্যেকটা গ্রাফ আমি করে দিয়ে পাঠিয়েছি, কোনো সমস্যা নেই। না বুঝতে পারলে তোমাকে পাবি, সকালে ডাক দিবি, বিকেলে চলে আসবো, সামনে ডাকলে পিছনে পাবি। আচ্ছা, এইবার লগ, নতুন শব্দ। লগ তো আজকাল বোধ হয় নিচু ক্লাসে অঙ্কের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বুঝতে আর 9 থেকে বুঝতে আর বোধ হয় অসুবিধা হবে না, বরঞ্চ আমাকে তোমরা বোঝাবে, আমার তো আর অঙ্ক নেই, নন অঙ্ক লোক। কি দিয়েছিলাম? লগ ভি আর কি ছিল লেখাসূত্রটা মনে পড়েছে কেউ? লগ পি। আচ্ছা, স্বীকার্য আবার সেই গল্প, ভি আর পির সাথে কি সম্পর্ক? পিভি ইকুয়াল টু কে, টেকিং বোথ সাইড উইথ লগ, উভয় পক্ষে লগ নিয়ে, উভয় পক্ষে লগ নিয়ে। তাহলে এই গুণ সম্পর্ক থাকলে যোগ করতে হয়। ছোটবেলায় মাস্টারমশাই বলতেন না, গুণ হলো যোগের সংক্ষিপ্তকরণ, সেই জিনিসটাই। লগ পি প্লাস লগ ভি সমান সমান লগ কে, বা লগ ভি কে জেনারেলি ভিটা বাদিকে বসে, সমান সমান মাইনাস লগ পি প্লাস লগ কে। এইবার যেটা লাগবে নতুন, একে সরল রেখার সমীকরণ ম্যাথমেটিক্সে আছে, আমাদের যারা পিওর ম্যাথ নিয়ে পড়ো, একে যদি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, যেখানে লগ ভি লেখা আছে সেখানে ওয়াই, তাহলে আমরা কি বলতে পারি? লগ ভি সমান সমান ওয়াই। যেখানে এক্স লেখা আছে সেখানে লগ পি, যেখানে এম লেখা আছে সেখানে কত? -1। যেখানে লগ কে লেখা আছে সেখানে কত আছে? সি। এমন একটা গ্রাফ অঙ্কন করতে হবে যে গ্রাফের নতি হচ্ছে -1, নেগেটিভ স্লোপ। এটা আমাদের আগের থেকে জানা, নেগেটিভ স্লোপ হলে কোন দিকে যাবে, ফলে বেশি কিছু ভাবার নেই, সব আগে থেকে আমরা প্ল্যান রেডি পুরো। গ্রাফের এদিকে হচ্ছে সব সময় লগ ভি, তারপরে দিয়েছি লগ পি, এক্স অক্ষ ওয়াই অক্ষ তা তো 0, এরকম হবে গ্রাফটা, এরকম এম ইকুয়াল টু -1, এটা নেগেটিভ স্লোপ। আচ্ছা, এবার -1 এটা মিশিয়ে দেই, আমরা অ্যাঙ্গেল জানবো এটার, এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি হবে, করে বার করি। এম ইকুয়াল টু -1, এম মানে ট্যান থিটা, এই কি করে 135 হলো? এবার বলো ট্যান কত ডিগ্রির মান? -1, 135 ডিগ্রি। এটা জানবো কি করে? যাদের অঙ্ক করি একটু মনে রাখবি, হ্যাঁ হ্যাঁ, আর যারা জানে তারা তো ভালো করেই জানে, ম্যাথমেটিক্স আছে এটা, ট্যান 135 ডিগ্রি, দেয়ারফর থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি, তাই এখানে বসছে। আর এই থেকে এই অংশ, এটা হচ্ছে ছেদিত অংশ, যেটা হচ্ছে লগ কে, যে কতটা ছেদ করলো এই জায়গাটা। এইভাবে যতগুলো গ্রাফ আছে এরকম গ্রাফ, প্রত্যেকটা গ্রাফই এরকম করে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। গ্রাফ আঁকতে পারলে, যেগুলো অঙ্ক করে বার করতে হয়, আঁকতে পারলেও নম্বর পাবে, শূন্য বসাতে পারবে না। কোন গ্রাফটা কেরম, একটা গ্রাফ তো আসা উচিত,
আর একটা মান আসা উচিত, নম্বর তো থাকবে 3, কত নম্বর দেবে, ঠিক না? আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার হেডিং মারবো ডাল্টনের আংশিক চাপ সূত্র। তবে ইজিয়েস্ট আছে, পড়ে দেখো, খুব সহজ। ডাল্টনের আংশিক চাপ সূত্র। ডাল্টন বেশ ভালো লোক, এসে সহজ সূত্র, P = P1 প্লাস P2 প্লাস P3 প্লাস ... প্লাস Pn। ডাল্টন বললেন প্রথম আংশিক চাপ কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় একটা আবদ্ধ পাত্রের মধ্যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না পরস্পরের সঙ্গে এমন একাধিক গ্যাসকে যদি ওর মধ্যে রাখা হয়, তাহলে প্রত্যেকটি গ্যাস এককভাবে যে চাপ যে চাপ প্রয়োগ করে সেই চাপকে বলা হয় সমগ্র চাপের সাপেক্ষে ওই গ্যাসের আংশিক চাপ। তার মানে প্রত্যেকটা গ্যাস এককভাবে যে চাপ প্রদান করে, টার্মস অ্যান্ড কন্ডিশন, ওরা যেন পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া না করে। কেন এটা, কেন স্যার এটা ব্যারিকেড কেন করব? ওরা যদি পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে তাহলে কোন গ্যাস তুই তো পাবি না খুঁজে, সব তো আলাদা হয়ে যাবে, উল্টোপাল্টা হয়ে যাবে। তো 3টে গ্যাস পাঠিয়েছিস, বিক্রি করে একটা গ্যাস হয়ে গেছে, তাহলে আংশিক চাপ তখন বার করবি কি করে? এই কারণে বিজ্ঞানীরা ডাল্টন এসে বলল, না এই সমস্ত হবে না, আবদ্ধ পাত্রে সেই সমস্ত গ্যাস সমূহ থাকতে পারে যারা যেন কেউ নিজেদের মধ্যে রিয়াকশন না করে ফেলে, এরকম ভাবে খেয়াল করতে হবে। আচ্ছা, আমার মেয়ে ধরো ক্লাস 9-এ পড়ে, এবার আমি যদি 11 ক্লাসের ছেলেকে মাস্টার হিসাবে বাড়িতে মোতায়েন করি, 2 দিন পর আর পড়াশুনো হবে, তো मैंने दिल तुझको दिया, ঘুরেঙ্গে ফিরেঙ্গে ऐश करेंगे और क्या, বুঝতে পারলে ব্যাপারটা? রাসায়নিক বিক্রিয়া যেন না করে, আকাশ কেমিস্ট্রিটা ভালো করে বোঝো। আচ্ছা, এইবার তখন উনি বললেন যে প্রত্যেকটা গ্যাসের এই আংশিক চাপের সমষ্টি মোট চাপের সমান। আমরা প্রত্যেকে যদি এখানে 5 টাকা করে চাঁদা দেই, তাহলে এখানে টোটাল কত টাকা জমা আছে, প্রত্যেকের আংশিক টাকার যোগফলের কি হবে, সমান হবে তো, হতে বাধ্য। এই কথা বললেন ডাল্টন। এবার একটা প্রমাণ আছে এখানে, প্রমাণের পিছনে কি ডাল্টন ছিল কিনা জানি না, তবে একটা প্রমাণ আছে, প্রমাণটা আমাদের পরে কাজে লাগবে, ভীষণ ইম্পর্টেন্ট প্রমাণটা। সেটা হলো প্রমাণ করো আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোট চাপকে যদি মোল ভগ্নাংশ দিয়ে গুণ করা যায় তাহলে নাকি আংশিক চাপ পাওয়া যায়। তা আমাদের ধরে নিতে হবে, প্রথমেই ধরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের মধ্যে একাধিক গ্যাস মিশ্রণ রয়েছে, বলে নিলাম। তাহলে সমস্ত গ্যাসের ক্ষেত্রে আমরা কি হবে, আদর্শ গ্যাস যদি ধরি PV = nRT, 1 নম্বর সমীকরণ। যদি এবার একটা গ্যাসের ক্ষেত্রে ধরি, মানে যে কোনো একটা, তাহলে লিখবো P on V = N on RT, 2 নম্বর সমীকরণ। স্যার এটাকে অন ধরলেন, এটাকে কেন অন ধরলেন না? না, তো এই পাত্রের মধ্যেই তো আছে, আয়তন তো সমানই, আর উষ্ণতা তো এক, ধরি তো নিয়েছি নির্দিষ্ট উষ্ণতায়। আবার তোমরা সবাই মিলে যে উষ্ণতা ফিল করছো, আমি একে অন্য উষ্ণতা ফিল করছি নাকি? তাহলে 2 নম্বর হলে কি হবে, P2V = N2RT, 3 নম্বর। 3 হলে কি হবে, P3V N3RT, এটা 1 2 3 4 নম্বর হচ্ছে। আচ্ছা, n মোলের ক্ষেত্রে কি হবে, ডট 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 করতে করতে Pn = NnRT। এটা কত নম্বর সমীকরণ হবে, n+1 দেওয়া উচিত, কারণ এখানে 1 লেখা আছে, সে যদি 2 নম্বর হয়, এখানে 2 আছে সে যদি 3 নম্বর হয়, এখানে 3 আছে সে যদি 4 নম্বর হয়, তাহলে এখানে n থাকলে ওটা কত নম্বর হবে, হওয়া উচিত। তারপরে আমি যেটা ধরতেই পারি সেটা আলাদা কথা, কিন্তু
আমার বাবা একজন কাকা বলে ডাকতো, আমিও বাবা মরে যাওয়ার পর ও কাকা হয়, কোনো কথা হয় এটা? বাবা কাকা বলতো, আমিও কাকা বোকা। আচ্ছা, এবার ভাগ করে দেবো। 1/2, 1 ডিভাইডেড ভাগ বাই 2 কি হবে? পিভি বাই পি অন ভি, एन आर टी बाई एन ऑन आर टी चला गया, भी चला गया। কি পড়ে থাকবে? পি অন ভি এন, এন সমান সমান পি এন অন। আচ্ছা, আমরা পি অনকে পাশে রাখবো। পি অন সমান সমান এন অন, এই এনটাকে এ পাশে নিয়ে এসছি, বাই এন ইকুয়াল টু পি। বাবু দেখ, প্রমাণে চলে এসছে কিন্তু। আংশিক চাপ মোল ভগ্নাংশ, একজনের মোল বাই টোটাল মোল, মানে মোল ভগ্নাংশ। আমাদের টাকা ভগ্নাংশ কত হবে? যদি 5 টাকা করে চাঁদা দেই, আমার 1 টাকা 5 টাকা, এটা যাবে উপরে। আর টোটাল টাকা কত আছে? 1 2 3 4 5 6 7, 35 টাকাটা নিচে যাবে। 5/35, 1/7 আমার। আমরা যে কমিটি করেছি তার কত অংশ? আমি 1/7। আমার নিজের টাকা বাই টোটাল টাকা। এখানেও তাই হয়েছে। হ্যাঁ, তাহলে নিজের মোল বাই টোটাল মোল, এন হচ্ছে টোটাল মোল, সবাই মিলে যা আছে মোট চাপ। এবার যদি আমরা 1কে 2 দিয়ে ভাগ করছি, এটা পেয়েছি। যদি 1কে 3 দিয়ে ভাগ করি, সিমিলারলি অনুরূপভাবে কি হবে? পি টু ভি সমান সমান এন টু এন ইন্টু পি, তাই তো? যদি আমরা এটা পরেরটা দিয়ে ভাগ করতাম, কি আসবে? P3 সমান সমান N3 বাই এন ইন্টু পি ডট ডট ডট। এবার এটা দিয়ে ভাগ করলে কত আসবে? PN সমান সমান NN বাই এন ইন্টু পি। প্রত্যেক জায়গায় 1, প্রত্যেক জায়গায় যদি 1 হয় তাহলে ওটা সত্যি হবে ওটা। এই কারণে বিয়ে করতে গেলে ম্যারেজ সার্টিফিকেট প্রথমেই ওরা একটা নোটিশ লেখে 1 মাস আগে, নোটিশ টানিয়ে দেয় ওখানে, অথবা যে করেও পোস্ট করে দেয়। নিয়ম হচ্ছে কোর্টে টানিয়ে দেওয়া, 1 মাস থাকবে বা 3 মাস থাকবে, তারপরে পার্মানেন্ট রেজিস্ট্রি হবে। এর কারণ হচ্ছে হাগডাক দেওয়া, এই মেয়ে আর ছেলে বিয়ে করতে যাচ্ছে, তোমাদের কারো কোনো দ্বিমত আপত্তি আছে কিনা, ওজোহর। এমন হতে পারে ওরা একটা ছেলে আছে, ছেলেটা একদিন হতে পারে, যখনই সবাই বলে যে না 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 আমাদের 3 মাসের মধ্যে কেউ কোনো অফার জানালো না, 1 মাসের মধ্যে, হ্যাঁ ঠিক আছে, ইউ আর এলিজিবল ফর দিস। একটা লোককে আমরা পাগল বানিয়ে দিতে পারি এইভাবে, যে কোনো ভালো লোক। আমি ধরো হেঁটে যাচ্ছি, কুকুর ঘেউ ঘেউ করে উঠলো, একটা বাচ্চা ছেলে পাগলা যাচ্ছে, দেখছিস তো? হ্যাঁ, এবার আমার কাছে ধরে হেঁটে যাচ্ছে, একটা লোক দূর থেকে শুনছে, ও দাদা পাগল নাকি তুমি? কি আমি পাগল? কে বলছে আপনাকে? হ্যাঁ, কেন সবাই বলছে যে আপনি পাগল? এই কথা শুনে আমি বাজারে যাচ্ছি, যে যায় সেই বলে আমাকে পাগল। লাস্টে করতে করতে কি হয়ে যাব? আমি পাগল। এখানে সেই হয়েছে। প্রথমটা থেকে পাওয়া গেছে আংশিক চাপ মোল ভগ্নাংশ মোট চাপ, আংশিক চাপ মোল ভগ্নাংশ মোট চাপ। সবাই যখন তাই বলছে তখন আমরা বলবো অতএব প্রমাণিত হয় আংশিক চাপ ইকুয়াল টু মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই তো? আচ্ছা, আর একটা সূত্র আছে, ওটা পড়াতে বলে বোধহয় আজকে ক্লাস শেষ হবে। গ্রাহামের আংশিক চাপ সূত্র। ভদ্রলোক গ্রাহাম, কে? গ্রাহাম। গ্রাহামের আংশিক চাপ, আংশিক চাপ তো এর ছিল, ডাল্টন। গ্রাহাম আছে। গ্রাহামের ব্যাপন চাপ সূত্র, ডিফিউশন, ল অফ ডিফিউশন, আর proportional to 1/√m, আর এটা আছে আর proportional to √d। গ্রাহাম এটা বলেছিলেন, নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোনো গ্যাসের ব্যাপনের হার ওই মুহূর্তে উপস্থিত গ্যাসের আণবিক ওজনের বর্গের ব্যস্তানুপাত। এটা হচ্ছে বর্গমূলের ব্যস্তানুপাত। আণবিক গুরুত্ব যত বেড়ে যাবে ব্যাপনের হার তত কমে যাবে। আণবিক গুরুত্ব মানে জায়ান্ট হয়ে যত যাবে ও তত ছুটতে পারবে না, তাই উল্টো সম্পর্ক। যেমন তুই যাচ্ছি হেঁটে, হঠাৎ করে ট্রেন ঢুকে গেছে, তুই 3 লাফ দিয়ে স্টেশনে যে আমাকে ডাকাডাকি করছিস, তাড়াতাড়ি আসে, আমি তো যাচ্ছি, ছুটতে পারছি না, ব্যাপনের হারটা কম,
কারণ আমার আণবিক ওজন বেশি। এরকম ঘনত্ব যদি হয় তার সাথে সেম রিলেশন। এবার আমরা যদি দুটোকে সমন্বয় করি তাহলে কি হবে? আর প্রপোর্শনাল টু 1/√md। মোহাম্মদ জাকির হোসেন এমডি। এবার এটা থেকে ওরা আমাদের কোশ্চেন করতে পারে, তুলনা করো কার্বন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইডের মধ্যে ব্যাপনের হারে তুলনা করো। তখন আমরা গ্রাহামের ব্যাপন চাপ সূত্র থেকে পাই লেখা শুরু করে দেব। কি বলবো এসে? আর প্রপোর্শনাল টু 1/, আর কে ধরলাম প্রথমে? কার্বন ডাই অক্সাইড 44, বা আর অফ কার্বন ডাই অক্সাইড সমান সমান কে 44। আবার অনুরূপভাবে আর অফ SO2 সমান সমান কে 64। এটা 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন ডিভাইড করে দাও 1/2। তাহলে কি হবে বাবু? আর অফ CO2 ভাগ আর অফ SO2। তাহলে কে ডিভাইডেড বাই 44 ইন্টু 64 বাই কে। কে চলা গয়া। তাহলে কত পড়ে থাকবে? একটু ক্যালকুলেশন দেখা যায়। নিশ্চয়ই এটার মানটা কি হবে? একের থেকে বড় না ছোট? বড়। বড় যদি হয় তাহলে কি উপরের মানটা বড় হবে? তো একটা ভগ্নাংশের যদি মানে একের থেকে বড় হয় তাহলে কোনটা বড় হবে? আর যদি ছোট হয় একের থেকে, সমান সমান যদি হয়ে যায় একই হবে। তাহলে এখানে আছে, এখানে আমরা ক্যালকুলেটর চেপে বসাবে, কত আসবে? 64 ভাগ 44। আমরা এটা বললাম গ্রেটার দ্যান 1, একের থেকে বড়। যেহেতু আমরা এখন ক্যালকুলেটর করতে পারছি না, আমরা অনলাইনে আছি, তাই বললাম গ্রেটার দ্যান 1। তাই অতএব আর অফ CO2 গ্রেটার দ্যান আর অফ SO2। তাহলে আমরা এই কটা জিনিস পড়লাম। চার্লস বয়েলস ল, সমন্বয় করে আদর্শ গ্যাস, আর এর বিভিন্ন পদ্ধতিতে মান এবং একক, তাদের গ্রাফগুলো লেখচিত্রের সাহায্যে। তারপরে পড়লাম ডাল্টনের আংশিক চাপ সূত্র, তারপর তার একটা প্রমাণ ছিল, আর গ্রাহামের ব্যাপন চাপ সূত্র এবং তার অ্যাপ্লিকেশন মানে অঙ্ক। এই ছিল আজকের আমাদের ক্লাসের বিচার্য বিষয়। আজকের এই ছোট্ট নাটক এখানেই শেষ হয়ে গেল। ভালো থেকো সবাই।